বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, আজকে আর একটা গল্প বলবো। গল্পের নাম ডাকাতের ডুলি, খগেন্দ্রনাথ মিত্র। চালদাপুরের জঙ্গলের কাছে তখন পালকি এসে পৌঁছালো। তখন ভর সন্ধ্যা। বেহারা পথের ধারে পালকি নামিয়ে বলল, হুজুর, আর এগোতে সাহস হয় না। সামনে 3 কোষের মধ্যে গা নেই। হরি ডাক্তার তাকিয়ে হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারার একটানা হু হু হো হো সুরে চলছে। বর্ষার মেঠো ভিজে বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মিলে তাকিয়ে বললেন, কি বললি? হুজুর, সামনে চালদাপুরের জঙ্গল। সাজও লাগলো, জল কাদায় পা বসে যায়। তাই বলে একটা লোক মারা যাবে? কি করব হুজুর, আমাদেরও তো জান। হু বলল। ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে বাঁ দিকে তাকিয়ে বললেন, এই চাঁদখালির আলো দেখা যায় না। হ্যাঁ, এমন সময় দূরে একপাল শেয়াল তারস্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিকে যেতে হলে জঙ্গলটার পূর্ব দিক ভাঙতে হবে। বটে, জঙ্গলে আছে কি? হুজুর, রাতের বেলা জেনাদের নাম করতে নেই, সেই পূর্ব দিকে আছেন তেনারা, আর মাঝ বরাবর হলো টিয়ের আড্ডা। আমরা যাব না, তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে? গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেহারা বললেন, কি করব হুজুর, ঘরে ছেলে পুলে ছেড়ে এসেছি। হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোনো বেটার ছেলে নেই। ওই যে কে যায় না? এই কে যায়? অন্ধকারে ততক্ষণ আরও গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট ছিল তাও হয়ে গেছে ছায়া, যা ছায়া ছিল তাও গেল অন্ধকারে মিলিয়ে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো। তার হাতে একখানা লাঠি। ডাক্তারবাবু বললেন, হারিকেন জ্বালা, ওই লোকটাকে এদিকে ডাক। পালকি লোহার টানার সঙ্গে বাইরে একটা হারিকেন বাঁধা ছিল, সেটা খুলে নিয়ে জ্বালাতে লাগলো। এদিকে ডাক্তারবাবু আর ডাকের দেরি সইছিল না। নিজেই হাঁকলেন, এই কে তুমি, এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যাচ্ছ কোন দিকে, বাড়ি কোথায়? সেই লাঠি দিয়ে দেখিয়ে বললে, জঙ্গলের ওপারে। তা তো বুঝলাম, জঙ্গলের ওপারে কোথায়? আজ্ঞে কর্তা, তুলসীপুরেই বটেন, তবে ভালো পুরনো ডাক্তার হলে একটুতেই চটেন। হরি রায় তার ওপর খুব ভালো ডাক্তার ও বুড়ো মানুষ। ধমক দিয়ে বললেন, আহম্মক কোথাকার। ধমক খেয়ে লোকটা যেন ভয়ে কুঁকড়ে গেল। ডাক্তারবাবু বললেন, এখন যাচ্ছিস কোথায়? আজ্ঞে জঙ্গলের ওপারে। হু, আমাকে চিনতে পারিস? সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস? লোকটা এবার হাত জোড় করে নিচু হয়ে নমস্কার করে বললেন, আজ্ঞে কর্তা, নাম শুনেছি, কিন্তু তেনাদের ওষুধ খাইনি। আমি সাতগড়ের হরি ডাক্তার। আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি? 2 টাকা বকশিস দেব। হারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে। তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন, লোকটার চেহারা চোয়ারের মতো, কিন্তু শরীর বেশ মজবুত ও লম্বা। তার চোখের দৃষ্টি সরল নয়, বাঁকা ও রুক্ষ, এবং মাথায় লম্বা চুল, পরনে কাপড়, গায়ে চাদরখানা ময়লা। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, পারবি? সে বললে, আজ্ঞে তা পারি। বেহারা বললেন, হুজুর, এই জঙ্গল ভেঙে রাতের বেলা আপনি? ডাক্তারবাবু ধমক দিয়ে বললেন, চুপ। তারপর আমার ছাতি, লাঠি, স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা বার কর। বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন। পালকির ভিতর তোশকের নিচে 2 পাশে ছিল ছাতি ও লাঠি। পায়ের দিকে দেয়ালের গায়ে তাকের ওপর ছিল স্টেথোস্কোপ ও ওষুধের বাক্স।
বেয়ারা সেগুলো বার করতেই ডাক্তারবাবু স্টেথোস্কোপের পকেটে পুরে ছাতি ও লাঠিখানা হাতে নিতে নিতে লোকটাকে বলে, এই শুনেছিস ওরে, বাক্সটা মাথায় নে, খবরদার ওর তলায় তেল দাগ লাগে না যেন। লোকটা গায়ে চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বলল, কর্তা, আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়? তারপর বাক্সটা মাথায় তুলে নিয়ে ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ্ঠন দেখিয়ে একজন বেয়ারাকে বললেন, ওটা ওর হাতে দে, চল। বেয়ারা বলল, হুজুর, তোরা বাড়ি গিয়ে ছেলেপুলে কোলে নিয়ে বসিয়ে নাড়ু খাগে যা। হুজুর, আমাদের ওপর মিছে রাগ করলেন কেন? এই আধার রাতে একবার জমের মুখে ডাক্তারবাবু কয়েক পা গিয়েই ফিরে তাড়িয়ে বললেন, যেতে পারবি নে? এ কথা আগে বললি না কেন? যা যা বেটা, আমার ভয় নেই। বেয়ারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল। কিন্তু তাদের পা আর চলে না, ভয়ে ধুকপুক করছে। মনে মনে বলতে লাগলো, আজকে রাতে এক মহা সর্বনাশ হবে, জয় মা কালী। সেদিন সকাল থেকেই সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে কিছুকালের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামলো। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন। বাক্সটা ওপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে গেছে। হারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকু দৃশ্য বিশ্রী। কেবল জল, কাদা, ঝোপ, জঙ্গল, মাঝে মাঝে একটি বড় গাছ। এর ওপর দিয়ে বেয়ারার কোমর থেকে পা দুখানা সুদীর্ঘ কালো মোটা ছায়া নাচতে নাচতে চলছে। বাতাস উঠেছিল, চারিদিক থেকে বৃষ্টি বিন্দু টুপটাপ শব্দ, ভিজে ডালপালা, দীর্ঘশ্বাস এবং ব্যাঙ, ঝিঝির, সরু মোটা নানা রকমের ডাক ও শব্দ একসঙ্গে জোট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলের মধ্যে এসে পড়েছেন। তবুও জিজ্ঞাসা করলেন, কোথায় এলাম রে? কর্তা, চালদাপুরের জঙ্গল, ওই বায়ে শিব কালীর পাঠ, বললে লোকটা। বাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকারে দেখবে কি? হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি। বললেন, তোর নাম কি? কর্তা, আমরা গরিব লোক, আমাদের আবার নাম কি? ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা আহম্মক তো। প্রকাশ্যে বললেন, তবুও। আজ্ঞে বুনো। কর্তা একটু ডান দিকে ঘেঁষে যাবেন, বায়ে গর্ত। ডান ধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন। বললেন, বুনো, ও কিসের শব্দ রে? কে কাঁদছে না? সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল, কে যেন দূরে কোথাও কাঁদছে। বুনো সামনে চলতে লাগলো। ডাক্তারবাবু কথায় জবাব দিল না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাঁদছে, ওই দাঁড়া, ওই শোন, ওই যে আর্তনাদ। লোকটা বলল, কর্তা চুপচাপ চলে আসুন, এখন শিব কালীর পাঠ ছাড়াইনি। বাতাসে সজল সুরে শব্দটা প্রায় মিশে গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যিই চালদাপুরের জঙ্গলের পূর্বে? তিনি মাথা নিচু করে চলছেন। কিছু দূরে গিয়ে হঠাৎ বার দুই প্যাঁচার শব্দ শুনতে পেলেন, একটা কাছে আর একটা তার একটু দূরে। প্যাঁচা রাতের বেলাতেই ডাকে, এতে আবার ভয়ের কি? তারপর আরও দূরে গিয়ে একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। তা সে পায়ের পাতায় ছাড়িয়ে ডালের ফাঁক দিয়ে, বনের তলা দিয়ে, গাছের ওপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকে শীষ ভেসে আসছে। আবার একটা প্যাঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু হাঁকলেন, এই বুনো, দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস? না কর্তা। আবার দূর থেকে শীষ ভেসে এলো। ডাক্তারবাবু এবার আর সন্দেহ রইল না। তিনি 32 বছর ডাক্তারি করেছেন, এ পথে বার কয়েক এসেছেন, তবে দিনের বেলায় কিন্তু এই রকমটা কখনোই হয়নি। নিশ্চয় আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, এই বুনো। কিন্তু তার কথা শেষ না হতেই
পাশের ভিজে জঙ্গল থেকে দুটি ছায়া মূর্তি এসে সজোরে তার হাত দুখানা চেপে ধরল। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল, খবরদার, সরে দাঁড়া, কেউ ওর গা ছুবি না। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হারিকেনটার ওপর দিয়ে তুলে বললেন, কর্তার সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি, একটা রূপোর চেন, কয়েক আনা পয়সা, চশমা জোড়া। বুনো মাথার তখনও ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বলল, আর কিচ্ছু নেই? হরি ডাক্তার মিছে কথা কয় না। এই বিচ্ছুর বাক্সটা ধর, বুড়োটার কাপড় চোপড় তল্লাশ করব। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতে বুনো ডাক্তারের সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই, এইবার দাও তো, সঙ্গে কি আছে? হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়ির বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিয়ে বললেন, এইসব তোর কি হবে? বেচলে 10 টাকাও পাবি নে। ওই সঙ্গে তোমার জানটাও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি, মাঝ থেকে সেই লোকটাই মারা যাবে। তার চেয়ে এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব তোকে দিয়ে যাব। ওরে বংশী, বুড়ো রগ্রের কথা শোন। প্রাণ দিতে কেউ ফিরে আসে? ওই করে পালাতে চাও জাদু? পালাবার হলে জঙ্গলে রাতের বেলায় ঢুকতাম না। 56 বছর বেঁচেছি, আর 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটাও ছিল, সেটাও তো মারা গেছে। তবে আর দেরি কেন? এখনই মর। বলেই টিয়া তার হাতের মোটা লাঠিখানা তুলল। দেখ টিয়া, যমের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার বড় আনন্দ হয় রে। ওটা আমার অভ্যাস হয়ে গেছে। একবার রোগীটাকে দেখব। যদি আমার কথা কিছু শুনে থাকিস তো তাহলে এটাও নিশ্চয় শুনতে পেয়েছিস, হরি ডাক্তার যে কথা সেই কাজ। আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন একটু ভাবলো, তারপর বলল, আচ্ছা, আমি তোমার এখান থেকে ডুলি চড়িয়ে তুলসীপুরে নিয়ে যাব। সে ডুলিতে আবার ফিরে আসব, কিন্তু খবরদার, আমাদের যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমায় খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতেও পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা। বুনো বললে, ওরে বংশী, ডুলি আন, হিরু আর মদ্দা ডেকে আনবি। মিনিট 10 মধ্যে একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেয়ারা হচ্ছে বিচ্ছু, বংশী, হিরু আর মদ্দা। টিয়া নিলে হাতে হারিকেন, মাথায় ওষুধের বাক্স। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। তার গলা থেকে একটানা শব্দ বার হচ্ছে। আবার বৃষ্টি পড়ছে। দূরে শেয়াল ডেকে উঠলেও ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন, এ মন্দ নয়, গল্প শুনছি, ভূতের ওঝার ভূতের পালকি চড়ে বেড়ায়, আমি চলছি ডাকাতের ডুলিতে। রাত তখন 12টা হবে, জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবু ডুলি ঘিরে ফেলল। এই খাড়া রাহো। বাহকরা স্থির হয়ে দাঁড়ালো। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনে দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি? হরি ডাক্তার বললেন, হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল, বুঝি ডাকাতের হাতে পড়লাম। এখন দেখছি আপনার সাহস আছে তো ডাক্তারবাবু? এই রাত্রে জঙ্গল ভেঙে কোথায় চলছেন? কি আর করি বলুন, যাচ্ছি তুলসীপুর সতীশ মণ্ডলের বাড়ি, তার ছেলের কলেরা। জানেন তো আমরা ডাক্তার মানুষ, জমের সাঙ্গাত। আমার সময় অসময় বলে আমাদের কিছুই নেই। আপনি এমন অসময়ে এই জঙ্গলে? খবর পেয়েছি বেটা এখন এই জঙ্গলে আছে। আপনার ডুলি কোথাকার? সাতগড়ের। পালকিতে এলেন না কেন? পাওয়া গেল না বটে। আপনার ডুলির বেহারাগুলোর চেহারা কিন্তু ভালো নয়। যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, কোনো দিন হয়তো বলবেন আমার চেহারাটাও খুনির মতো। দারোগা সাহেব হাঁকলেন, এই জমাদার, ডাক্তারবাবুকে জানে দো। নমস্কার।
ডাক্তারবাবু হাঁকলেন, ওরে শশী, পা চালিয়ে চল, বেটারা এখানেই রাত কাবার করবি। বেয়ারারা এবার আরও জোরে শব্দ করতে লাগলো, তাদের পা আরও জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছালো, তখন রাত ঠিক 1টা। চারিদিক নিঝুম, কেবল দূর থেকে চৌকিদারের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাই বৈঠকখানায় বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত করে হুঁকো শব্দ টানছিল। তার পাশে একটা হারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেয়ারারা ঢুলিখানা অন্ধকারের উঠানে নামাতেই কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বলল, কে এলো? বংশী বলল, সাতগড়ের ডাক্তারবাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদা মাখা পা দুখানি জড়িয়ে ধরে বলল, কর্তা, আপনি আমার মা বাপ। এই পা ছুঁয়ে কিরে করে গেলাম। আমার জ্ঞান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওরে বংশী, ওই মদ্দা, তোরা দেবতার পায়ে ধুলো, জিভে মাথায় ঠেকা। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন। দেখতে দেখতে টিয়ার দলও হাওয়া। পরদিন সন্ধ্যাবেলায় ডাক্তারবাবু সাতগড়ের নিজে বৈঠকখানায় বারান্দায় জলচৌকির ওপরে বসে তামাক খাচ্ছেন। দুপুরে তুলসীপুর থেকে আসবার সময় শুনেছিলেন পুলিশ চালদাপুরের জঙ্গলে টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কাউকে ধরতে বা উদ্ধার করতে পারেননি। তিনি নিজের মনে বলে উঠলেন, বেটা বাহাদুর। এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকার উঠানের উপর এসে তার চৌকির সামনে এক জোড়া মস্ত ইলিশ মাছ ও 4টে আনারস রেখে মাটিতে টপ করে মাথা ঠুকে মিলিয়ে গেল। এটা 50 বছর আগের ঘটনা। এখন সে ডাক্তারবাবু ও টিয়া কেউই নেই, আছি শুধু আমি আর চালদাপুরের জঙ্গলের খানিকটা। সেখানে গেলে শিবকালীর পাট আজও দেখা যায়। এরপরে একটা অন্য গল্প। গল্পের নাম লাভের বেলায় ঘণ্টা, শিবরাম চক্রবর্তী। ঘাটশিলার শান্তি ঠাকুর বলেছিলেন, আমার গল্পটা ভারী মজার গল্প। দারুণ এক দুরন্ত ছেলের কাহিনী। যত রাজ্যের দুষ্টু বুদ্ধি খেলত ওর মাথায়। মুক্তিপদ ছিল তার নাম, আর দুষ্টুমি যেন পদে পদে মুক্তি পেত ওর থেকে। আর হাতে হাতে ঘটত যত অঘটন। এই রকম অযথা হস্তক্ষেপ আর পদক্ষেপের ফলে একদিন যা একটা কাণ্ড ঘটল। গায়ের শিব মন্দিরের ঘণ্টাটার ওপর লোভ ছিল তার অনেক দিনের। শিব ঠাকুরের মাথার ওপর ঘণ্টাটা থাকতো ঝোলানো। শিবরাত্রির দিন ওটাতে দড়ি বেঁধে দেওয়া হতো। ভক্তরা সেই দড়ি ধরে টান মেরে একবার করে বাজিয়ে যেত ঘণ্টাটা। কি মিষ্টি যে ছিল তার আওয়াজ! শিবরাত্রি পর্ব ছাড়া আর কোনোদিনই ওটা বাজানো হতো না। কিন্তু শিব ঠাকুর পাশেই ছিলেন পার্বতী দেবী। তার মাথায় ঝকমক করত সোনার মুকুট, কিন্তু সেদিকে মুক্তিপদের মোটেই নজর ছিল না। মুক্তিপদ তককে তককে থাকতো কি করে ঘণ্টাটা হাতানো যায়। একদিন সে দেখল পূজারি ঠাকুর কোথায় যেন বেরিয়েছে। মন্দির ফাঁকা পড়ে, চারিদিকে কেউ কোথাও নেই। সুবর্ণ সুযোগ জ্ঞান করে সে মন্দিরের ভিতরে গিয়ে সিঁধুল, কিন্তু হাত বাড়িয়ে দেখে যে ঘণ্টাটা তার নাগালের বাইরে। যতদূর তার হাত যায় তার থেকেও 1 হাত ছাড়িয়ে উপরে রয়েছে ঘণ্টাটা। ওটাকে পারার জন্য সেই শিবলিঙ্গের মাথার উপরে খাড়া হলো, কিন্তু তখনও সেটাকে হাত দিয়ে পাকড়ানো যায় না, আঙুলে ঠেকে। কিন্তু মুঠোর মধ্যে আনা যায় না ঘণ্টাটাকে। ভারী মুশকিল তো। কিন্তু এ কি! শিবের মাথায় চড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ঘটল সেই অঘটনটা। স্বয়ং শিব ঠাকুর তার সম্মুখে আবির্ভূত। মুক্তিপদের পদক্ষেপে দেবাদিদেবের মুক্তি পেলেন নাকি? বৎস, তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি, তুমি বর প্রার্থনা করো। হকচকিয়ে গেছে মুক্তিপদ। ভয় খেও না, তুমি কি আমায় চিনতে পারছো না? চিনব না কেন? তুমি তো শিব ঠাকুর। দেখেই টের পেয়েছি। পটে দেখেছি তো, পটের সঙ্গে বেশ মিলে যায়।
তোর মতন ভক্ত আর হয় না, শিব ঠাকুর বললেন। লোকে আমার মাথায় ফুল বেলপাতা চড়ায়, তুই নিজেকেই আমার মাথার ওপর চড়িয়েছিস, তোর সবটাই দিয়েছিস আমায়। তোর মতন ভক্ত আমি দেখিনি। এখন বল তুই কি চাস? কি আবার চাইবো? থতমত খেয়ে সে বলে, রাজা হতে চাস তুই? রাজা? অনেক লোক লস্কর নিয়ে বিরাট রাজ্যের অধীশ্বর হবার বাসনা আছে তোর? মুক্তিপদ ভাবতে থাকে, সে ভারী ঝামেলা। ভেবে চিনতে সে জানায়, রাজা হতে আমার প্রাণ চাই না, রাজ্যি চালানো আমার কম্য নয়। কি করে রাজ্য চালায় তাই আমি জানি না। তাহলে কি চাস বল? পরমা সুন্দরী এক রাজকন্যে নিয়ে আমি কি করব? কেন? বিয়ে করে সুখে সংসার ঘরকন্যা করবি? আবার কি বিয়ে? এখন আমি বিয়ে করব কি? আমার গোপ বেড়ায়নি এখনও, তুমি বলছো কি ঠাকুর? তাহলে হাতি ঘোড়া কি চাস বল? বর দিতে এসে এমন বিড়ম্বনা শিব ঠাকুরের বুঝি কখনো হয়নি। আমি তোকে বর দিতে চাই, বর না দিয়ে আমি ছাড়ব না। হাতি ঘোড়া কি কেউ চায় নাকি আবার? টাকা কড়ি ধন দৌলত রাখবো কোথায়? বাবা টের পেলে মারবে না? একবার বাবার একটা টাকা সরিয়েছিলাম, তাতে এমন একখানা চড় খেয়েছিলাম যে এখনও আমার মনে আছে বেশ। না, টাকা কড়ি আমি চাইনি। তোর দেখছি কামিনী কাঞ্চনে আসক্তি নেই, মুক্ত পুরুষ মনে হচ্ছে। তাহলে তুই কি চাস? ভক্তি মুক্তি? সেও তো আমার পাওয়া গেছে, আমার নামই তো মুক্তি, আর আমার বাবার নাম ভক্তিপদ। ভক্তি মুক্তি তো না চাইতেই পেয়ে গেছি। তাহলে তুই হয়তো চাস মানে হচ্ছে ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা। সে তো বিবেকানন্দরা চাই, পড়েছি বইয়ে। আমি বিবেকানন্দ হতে চাই না। ভালো ফ্যাসাদে হলো দেখছি। মহাদেব নিজেই জটা জুটো চুল কাটছেন। ছেলেরা কি চাইতে পারে, কি তাদের চাওনা যায়, তাকে কিছুই তিনি ভেবে পান না। নিজের ছেলেবেলায় কি স্বাদ ছিল তাও তার স্মরণে এখন নেই। সেই সুদূর অতীত বাল্যকালের কথা তার মনে পড়ে না আর। কবে যে তিনি দুগ্ধপোষ্য বালক ছিলেন, আদৌ ছিলেন কি না কখনো, কিছুই টাওর হয় না। কি চাইতে পারে ছেলেটা, কি পছন্দ হয় ছেলেটার, তিনি খতিয়ে দেখতে যান। তার আর টান সমান হবার কথা নয়। আদ্যিকালে তিনি আর এখনকার ছোড়া রুচি কি এক হবে? সে বস্তু প্রায় প্রিয়, ওর কাছে হয়তো তা মূল্যহীন। ছেলেটা এই বয়সে চোখে ধূত্র ফুল দেখতে রাজি হবে কি? বিল্ব ফলের জন্য সাধ করে তার হাত বাড়াবে না নিশ্চয়। মাথায় হাত দিয়ে তিনি ভাবতে থাকেন, কুল কিনারা কিছুই পান না। হঠাৎ নিজের কপালে চাঁদে তার হাত থেকে যায়। হাতে যেন চাঁদ পান তখন। এই চাঁদ, তিনি উচ্ছ্বাসিত হন। এই চাঁদখানা তুমি পেতে চাও নিশ্চয়। এমন চাঁদ পাবার স্বাদ হয় কি তোমার? প্রস্তাবটা শুনে মুক্তিপদ নাক কই। চাঁদ নিয়ে সে কী করবে? মা যেমন খোপায় চুলদের আটকানোর জন্য চিরুনি লাগান শিব ঠাকুর, তেমনি তার জটা জুটো সামলাতে ওই চাঁদটাকে লাগিয়েছেন। মুক্তিপদের তো ঝাঁকড়া চুলের বালাই নেই, দিব্যি ব্রাশ করা চুল তার। চাঁদকে মাথায় করে রাখবার শখ নেই তার মোটেই। চাঁদ না হয় চন্দ্রপুলি হলে না হয় দেখা যেত। ও তো আধখানা চাঁদ, ও নিয়ে আমি কি করব? আপনি বুঝি আমায় অর্ধচন্দ্র দিচ্ছেন, ঘুরিয়ে অপমান করছেন আমায়? ফোঁস করে উঠে সে নিজেই সেজে আপনি সোজাসুজি বললেই পারতেন, আমার মন্দির থেকে বেরিয়ে যাও। না না, তা বলবো কেন? তা কি বলতে আছে? শিব ঠাকুর শশব্যস্ত হন। এত বড় ভক্ত তুমি আমার, তোমাকে আমি অমন কথা বলতে পারি কখনো? ভক্তাধীন ভোলানাথ, শোনোনি নাকি কথাটি? তাই বলুন। আমি ভাবছিলাম চাঁদের টুকরোটা হাতে নিয়ে নেড়ে চেড়ে তুমি দেখতে যদি একটিবার, আর যদি তোমার পছন্দ হতো। চাঁদ হাতে নিতে যাব কেন আমি কি বামন নাকি? বামনরাই তো চাঁদের দিকে হাত বাড়ায়। আমি তো বেশ ঢ্যাঙা, দেখছো না? এর মধ্যেই 5 ফুট 4.5 ইঞ্চি। বাবা বলেছেন আমি আরও ঠ্যাঙা হব। আমাদের বংশে নাকি সবাই তাল গাছ। তাহলে তো তুমি এমনিতেই চাঁদ পাবে, তাল গাছের মাথাতেই চাঁদ থাকে, দেখা যায় প্রায়। দেখোনি তুমি? পুকুরের জলের মধ্যেও দেখেছি, ডোবার মধ্যেও আবার। চাঁদের সঙ্গে আমাকে তুমি ডোবালে দেখছি। ভারী ফ্যাসাদে ফেলবে এবার।
বর দেব বলে কথা দিয়েছি, অথচ কিছুই দিতে পারছি না। কিছুই তুমি চাও না, অথচ দিতেই হবে আমায় কিছু, না দিয়ে উপায় নেই, না হলে আমার কথাটা মিথ্যা হয়ে যায়। মিথ্যে কথা আমি বলি না আবার। কি মুশকিলে যে পড়লাম। আচ্ছা, তুমি কিছু খেতে চাও? খাবার কথায় তার উৎসাহ দেখা যায়। কি খাওয়াবেন বলুন? কি খাওয়ানো যায় তোমায় ভাবছি তাই। শিব ঠাকুর বললেন, সত্যি বলতে আমাকে সবাই ভোগ দেয়, আমি কখনো কাউকে ভোগ দিইনি, এমনকি তোমার ওই পার্বতী ঠাকুরুনকেও না। তোমার ভোগে কি লাগতে পারে ভেবে দেখি এখন। তিনি ভাবতে থাকেন। তারকেশ্বরের ডাব হাতের কাছে। প্রথমেই তিনি ডাবটা পান, সেটাই পারেন সবার আগে। ডাব? ডাব কেন? আপনার সঙ্গে আমার তো আরই হয়নি যে ডাব দিয়ে ভাব পাতাতে হবে। তাহলে বদ্রীনাথের প্যারা, কাশীর মালাই লচ্ছি, কৈলাসের ভাংটা কী জিনিস জানতে চাই মুক্তিপদ। কিন্তু মহাদেব ওর বেশি ভাঙতে চান না। ছোট ছেলের কাছে নেশার কথা পারাটা ঠিক হবে না তার মনে হয়। নন্দী ভৃঙ্গি ঘাটে তারাই বানায়, তারাই জানে কি জিনিস। তারপর ঘুরিয়ে বলেন কথাটা, ভাং মানে ওই সিদ্ধি আর কি। শুদ্ধ ভাষায় তুমি কি সিদ্ধি লাভ করতে চাও? একদম না, ও তো সাধক লোকেরা চায়। আমি কি সাধক, যোগী, ঋষি আমি? তাহলে শুনি তো। আমি খাই কেবল, মানে আমি পান করি মাত্র। খেতে কেমন? সিরাপের মতন নাকি? আখের রস যেমন ধারা হয়ে থাকে। খেতে মিষ্টি হলে দিতে পারেন আমায়। না, তা খেয়ে তোমার কাজ নেই। পানীয় তো আর খাদ্য নয়, ওটা পেট ভরে না। তোমাতে আর কি দেওয়া যায় দেখছি। মনে মনে তিনি দিক বিদিক ঘোরেন। যে খাবারগুলো তিনি দিব্য নেত্রে দেখতে পান আউড়ে যান। মালদহের খাজা খাবে, কেষ্টনগরের সরভাজা, বর্ধমানের মিহিদানা, রানাঘাটে ছানার জিলিপি, জনাইয়ের মনোহারা, পাঁশকুড়ার অমৃতি, নাটোরের দোদমন্ডা, গন্ডা। মুক্তিপদ বাধা দিতে জানতে চান। যত চাও। বাগবাজারের রসগোল্লা, ভীমনাগের সন্দেশ, শিব ঠাকুরের ফিরিস্তি আর ফুরায় না। চাই তোমার? কোনটা চাই বলো আমায়। না, সবগুলোই চাও তুমি? আমার জন্য হয়রান হয়ে ঘুরে আপনি জোগাড় করবেন তা আমি চাই না। আমার হাতের কাছে যা আছে, আপনার হাতের কাছে যা আছে তাই আমায় দেন। হাতের কাছে? পার্বতী দেবীর ওই স্বর্ণ মুকুটটা চাও বুঝি? তিনি দেবীর দিকে হাত বাড়ান। না না, স্বর্ণ মুকুট নিয়ে আমি কি করব? ওটা তো পরা যাবে না, পরতে গেলে লাগবে আমার মাথায়। তাছাড়া মুকুট পরে বেরোলে পাড়ার ছেলেরাই বা বলবে কি? তাহলে কি তোমার চাই বলো তো? আপনার মাথার ওপরে ওই ঘণ্টাটা আমার চাই, ওইটে আমায় পেরে দেন। বাঁচালে। হাঁপ ছেড়ে মহাদেব ওই হাতে ঘণ্টাটা তুলে দেন, দিয়েই অন্তর্ধান হন। মুক্তি ওই ঘণ্টা নিয়ে লাপাতে লাপাতে বেরিয়ে আসে। ঘণ্টাটা তাকে কষ্ট করে বাজাতেও হয় না, ওর লাম্ফ ঝম্পের দাপটেই সেটা আপনি বাজতে থাকে। তার এখানে গল্পটা শেষ। ও যেটা পেতে চেয়েছিল সেইটাই পেল শিব ঠাকুরের কাছে। আজকের মতোই এইটুকুনি।